আজ আমরা দেখতে চলেছি 2010 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি যার নাম হলো লক আপ। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি যেখানে এমন এক ভয়ানক জেলখানাকে দেখানো হয়েছে যেখানে টিকে থাকার জন্য প্রত্যেকটি কয়েদিকেই খেলতে হয় অদ্ভুত কিছু গেম। এমনকি খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানোর সুযোগ পাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় জিতে সেই সুযোগ অর্জন করতে হয়। কারণ এই জেলখানাটি ছিল পৃথিবীর সবচাইতে ভয়ানক একটি জেলখানা। এখানে সামান্য কিছু ভুল করলেই কয়েদিদেরকে দেওয়া হয় ভয়ানক শাস্তি। এমনকি তাদেরকে দিনের পর দিন পশুর মতো খাঁচার ভেতরে চোখ এবং হাত বাঁধা অবস্থায় রাখা হয়। সেই সাথে তাদেরকে দিনের পর দিন টয়লেটে পর্যন্ত যেতে দেয়া হয় না। কিন্তু আসলে এই জেলখানাটি এতটা ভয়ানক কেন, আর কেনই বা এখানে কয়েদিদেরকে প্রতিযোগিতায় জিতে টিকে থাকতে হয়, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জেলখানার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় স্পেনের একটি ছোট্ট শহরে, যেখানে আমরা দুজন বাবা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম ছিল ফ্র্যাঙ্ক এবং তার বাবার নাম হচ্ছে লুইস। তার পরিবারটি আর্থিকভাবে খুবই সচ্ছল ছিল, তবে এই বাবা ছেলে মিলেই ছিল তাদের পরিবার। কিন্তু তাদের দুজনের সম্পর্ক মোটেও ভালো ছিল না। যদিও লুইস তার ছেলে ফ্র্যাঙ্ককে খুবই ভালোবাসত, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে একদমই পছন্দ করত না। কারণ ফ্র্যাঙ্ক যখন ছোট ছিল তখন তার মা তাকে ছেড়ে চলে যায়। কিন্তু ফ্র্যাঙ্কের ধারণা যে তার বাবার জন্যই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই তখন থেকেই ফ্র্যাঙ্ক তার বাবার সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলে না। এমনকি ছোটবেলা থেকে সে একদমই বিগড়ে গিয়েছে, যে সে কোনো মানুষকে সম্মান করা তো দূরের কথা, বরং সে নিজের বাবাকে পর্যন্ত সম্মান করত না। তার মধ্যে ভদ্রতার কোনো ছিটে ফোটাও ছিল না। সারাদিন মদ, নেশা, জুয়া, নাইট ক্লাবে পার্টি এবং মেয়েদের সঙ্গেই কাটত তার পুরো সময়। যদিও লুইস সবসময় তার ছেলের সঙ্গে ভালোভাবে কথা বলতে চাইত, কিন্তু ফ্র্যাঙ্ক তার সঙ্গে প্রচণ্ড রকমের দুর্ব্যবহার করত। তাছাড়া ফ্র্যাঙ্ক তার বাবাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিতে চাইত না। এমনকি রাতের বেলাও যখন তার বাবা ঘুমোতে যেত তখন ফ্র্যাঙ্ক ইচ্ছে করেই তার বন্ধুদের সঙ্গে প্রচণ্ড জোরে জোরে কথা বলতো। এমনকি অনেক জোরে সাউন্ড দিয়ে মিউজিক বাজিয়ে রাখত, যাতে করে লুইস একদমই ঘুমোতে না পারে। আর বহুদিন ধরে ফ্র্যাঙ্কের এই সমস্ত কর্মকাণ্ড সহ্য করতে করতে লুইস একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। যদিও সে ফ্র্যাঙ্ককে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্ক তার কোনো কথাই শোনে না। এদিকে ফ্র্যাঙ্কের সবচাইতে প্রিয় দুজন বন্ধু ছিল, একজনের নাম মিকিউ এবং আরেকজনের নাম নোরিয়া। তাদের সঙ্গে ফ্র্যাঙ্কের বেশিরভাগ সময় কাটত। তবে নোরিয়া অনেকদিন ধরে ফ্র্যাঙ্ককে পছন্দ করে। তো একদিন যখন সে ফ্র্যাঙ্কের সঙ্গে সময় কাটাচ্ছিল তখন ফ্র্যাঙ্ক এবং সে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। নোরিয়া ভাবে যে ফ্র্যাঙ্কও হয়তো তাকে ভালোবাসে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে শুধুমাত্র নোরিয়াকে একজন বন্ধুর চোখে দেখে, তাই সে কোনোদিনও তার সঙ্গে কোনো রিলেশনশিপে যেতে পারবে না। নোরিয়া এতে খুবই কষ্ট পায়। আসলে ফ্র্যাঙ্কের লাইফের কোনো রুটিন ছিল না, সে কোনো জায়গাতেই স্থিরভাবে বসে থাকতে পারে না। তার পুরো জীবনটাই যেন হয়ে গিয়েছে বেপরোয়া। তার বাবা চায় যে ফ্র্যাঙ্ক যেন তার বিজনেসের দেখাশোনা করে, কিন্তু ফ্র্যাঙ্কের সেই সমস্ত বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। এমনকি সে ঠিকমতো তার কলেজেও যেত না। তাই একদিন ফ্র্যাঙ্কের বাবা লুইসকে কলেজে ডাকা হয় এবং তাকে ফ্র্যাঙ্কের ব্যাপারে অনেক অভিযোগ দেয়া হয়। এরপর তার কাছে যখন ফ্র্যাঙ্কের স্কুলে না আসার কারণ জানতে চাওয়া হয় তখন লুইস লজ্জায় কোনো উত্তরই দিতে পারে না, কারণ ছেলের এই সমস্ত কুকীর্তির কথা বললে তার মান সম্মান একদম শেষ হয়ে যাবে। এরপর লুইস যখন কলেজ থেকে ফিরে এসে তার অফিসে বসেছিল ঠিক তখনই তার কাছে একটি হসপিটাল থেকে ফোন আসে, যেখানে লুইসকে জানানো হয় যে ফ্র্যাঙ্ক নাকি তার মিকিউ নামক একজন বন্ধুর সঙ্গে মারামারি করেছে, আর সে আঘাত পেয়ে এখন হসপিটালে রয়েছে। যেটা শুনে লুইস একদম অস্থির হয়ে যায়, আর সে দ্রুত সেই হসপিটালে চলে যায় যেখানে মিকিউয়ের বাবাও এসেছে। তো মিকিউয়ের বাবা যখন লুইসকে দেখতে পায় তখন সে ফ্র্যাঙ্কের জন্য লুইসকে প্রচণ্ড রকমের অপমান করে। সেটাকে বলে যে সে কেমন ছেলে জন্ম দিয়েছে, যে কিনা নিজের বেস্ট ফ্রেন্ডকে এতটা জঘন্যভাবে মারতে পারে। সেটাও বলে যে আজকের পর থেকে ফ্র্যাঙ্ক যেন তার ছেলের সঙ্গে একদমই না মেশে। লুইস এতে সেখানে অনেক লজ্জিত হয়, আর সে চিন্তা করে যে যেভাবেই হোক এবার তার ছেলেকে অমানুষ থেকে মানুষ বানাতে হবে। তাই সে যখন ফ্র্যাঙ্ককে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিল তখন সে ফ্র্যাঙ্ককে বলে, তোমার অত্যাচার আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না, তোমার জন্য প্রতিটি জায়গাতেই আমাকে লজ্জিত হতে হয়। আজকের পর থেকে তোমার কোনো বেয়াদবি আমি সহ্য করব না। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তুমি এখন থেকে আমার বিজনেস সামলাবে। কিন্তু এসব কথা শুনে ফ্র্যাঙ্ক তার বাবাকে অনেক আজে বাজে কথা বলে চলেই যাচ্ছিল। কিন্তু লুইস যখন তাকে থামানোর চেষ্টা করে তখন ফ্র্যাঙ্ক রেগে গিয়ে তার বাবাকে ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। লুইস তো এতে একদমই শক হয়ে যায়, কিন্তু সে যে এতটা অসভ্য সেটা জানত না।
তো এবার দেখতে দেখতেই প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। আর আজকে ছিল ফ্র্যাঙ্কের 17তম জন্মদিন। তবে লুইস এখন তাকে কোনো টাকা পয়সাই দেয় না। তাই লুইস তার বাবার কাছ থেকে টাকা চুরি করে সোজা নাইট ক্লাবে চলে যায় এবং সেখানে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। প্রায় সারা রাত সে তার নিজের ইচ্ছে মতো ফুর্তি করতে থাকে। কিন্তু হঠাৎ করে সে তার বান্ধবী নোরিয়াকে আরেকটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়, যেটা দেখে তার প্রচন্ড রকমের রাগ হচ্ছিল। তাই সে দ্রুত সেই ক্লাব থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা লুইসকে দেখতে পাই। লুইস তার বাড়িতে অনেক মন খারাপ করে বসেছিল। সে ছেলের জন্য একটি কেক নিয়ে এসেছে, কিন্তু সে এখানে একাই ফ্র্যাঙ্কের জন্মদিন সেলিব্রেশন করছিল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনোদিনও সে ফ্র্যাঙ্কের সাথে নিয়ে আনন্দ করে তার ছেলের জন্মদিন পালন করতে পারেনি, যেটা তার অনেক দিনের স্বপ্ন। এরপর আস্তে আস্তে লুইস চিন্তা করে যে এভাবে আর চলতে দেয়া যায় না, যেভাবেই হোক ছেলেকে তো তার ভালো করতেই হবে। তাই সে তখন তার ল্যাপটপ বের করে ইন্টারনেটে সার্চ করতে থাকে যে কিভাবে বিগড়ে যাওয়া সন্তানদেরকে ঠিক করা যায়। আর প্রায় বেশ কিছুক্ষণ ধরে ইন্টারনেটে খোঁজ করার পর সে CIMCA নামক একটি এজেন্সি খুঁজে পায়, যেটা কিনা এই সমস্ত ছেলে মেয়েদের জন্যই তৈরি করা হয়েছে। তবে এই প্রতিষ্ঠানটি ছিল অনেকটাই জেলের মতো। তাই বেশিরভাগ বাবা মায়েরা তাদের সন্তানের কষ্ট হবে বলে সেই এজেন্সিতে তাদের বাচ্চাদেরকে দিতে চায় না, কারণ সেখানে নাকি কঠিন কঠিন টাস্কের মাধ্যমে তাদেরকে ঠিক করা হয়। তো লুইস এখানে ওয়েবসাইটটি ভালোভাবে দেখছিল। আর এমন সময় সেই এজেন্সির অনেকগুলো রিভিউ দেখতে পায়, যেখানে অনেক ছেলে মেয়ের বাবা মায়েরা রিভিউ দিয়েছে যে কিভাবে এই এজেন্সির মাধ্যমে তাদের বিগড়ে যাওয়া সন্তানেরা ঠিক হয়েছে। এমনকি তারা আগের চাইতেও এখন অনেক ভালো ব্যবহার করছে। তো এত সব পজিটিভ রিভিউ দেখে লুইস এখানে চিন্তা করে যে এজেন্সিটি হয়তো তার ছেলেকে ঠিক করে দিতে পারবে। তবে এমন সময় সেখানে ফ্র্যাঙ্ক চলে আসলে লুইস দ্রুত তার ল্যাপটপটি বন্ধ করে দেয়। তবে ফ্র্যাঙ্ক এখানে তার বাবার দিকে এগিয়ে আসে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বেশি আপসেট। সে এখানে তার বাবাকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই সে চুপচাপ সেখান থেকে তার রুমে চলে যায়। এবার পরের দিন লুইস একটি প্রোগ্রামে আসে, যেটা ছিল IMCA নামক সেই এজেন্সির একটি প্রোগ্রাম। তো লুইস এখানে এই এজেন্সির ব্যাপারে সবকিছু ভালোভাবে শুনছিল এবং এখানকার সবকিছু ভালোভাবে বোঝার চেষ্টা করছিল। এখানে লুইসের মতোই আরো অনেক প্যারেন্টসরা এসেছে। তো সেই এজেন্সির একজন হোস্ট এখানে সবাইকে এখানকার পুরো বিষয়টি বুঝিয়ে বলছিল এবং বিগড়ে যাওয়া ছেলে মেয়েদেরকে ঠিক করার কিছু পদ্ধতি বলছিল, যেগুলো শুনে সমস্ত প্যারেন্টসরা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই। ফ্র্যাঙ্ক এখানে তার বন্ধু মিকিউকে ফোন দিয়েছে, যার সঙ্গে গতকাল তার মারামারি হয়েছিল। তো ফ্র্যাঙ্ক এখানে তার কাছে ক্ষমা চায় এবং তাকে তার সঙ্গে দেখা করতে বলে। কিন্তু মিকিউ তাকে বলে, তোমার সঙ্গে আমার পরিবার আমাকে মিশতে নিষেধ করেছে, তাই আজকের পর থেকে আমরা আর কোনো বন্ধু নই। তোমার সঙ্গে আর আমি দেখা করতে পারবো না। একথা শুনে ফ্র্যাঙ্ক অনেক কষ্ট পায়, কারণ মিকিউ এবং নোরিয়া ছাড়া তার তেমন কোনো বন্ধুই ছিল না। এবার ফ্র্যাঙ্ক তার বান্ধবী নোরিয়াকে ফোন করে, আর সে নোরিয়াকে বলে, তুমি না সেদিন আমাকে বলেছিলে যে আমাকে তুমি ভালোবাসো? যদি আমাকে ভালোই বেসে থাকো তাহলে গতকাল আরেকটি ছেলের সঙ্গে কি করছিলে? তুমি এতটা নিচে কিভাবে নামতে পারো? কিন্তু নোরিয়া তাকে বলে, আরে আজব তো, সেদিনই তো তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে। তুমি তো বলেছ যে তুমি শুধুমাত্র আমার বন্ধু। তাহলে আমি কখন কার সঙ্গে কি করব সেটার জবাব তোমাকে কেন দেব? আর আমি অন্য কোনো ছেলের সঙ্গে সময় কাটালে তোমারই বা সমস্যা কোথায়? ফ্র্যাঙ্ক তখন তার এই প্রশ্নের কোনো জবাবই দিতে পারে না। এদিকে লুইস ফ্র্যাঙ্ককে CIMCA-তে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবার রাতের বেলা ফ্র্যাঙ্ক যখন তার বাড়িতে বসেছিল, ঠিক তখনই হঠাৎ করে ফ্র্যাঙ্কদের বাড়িতে কয়েকজন লোক আসে আর তারা ফ্র্যাঙ্কের উপর হামলা করে। ফ্র্যাঙ্ক এখানে বাঁচার জন্য চিৎকার করলেও এখানে কোনো লাভই হয় না। তারা জোর করে ফ্র্যাঙ্ককে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আসলে এই লোকগুলো ছিল সেই এজেন্সির লোক, যাদেরকে ফ্র্যাঙ্কের বাবা আগেই কনফার্ম করে দিয়েছিল। তো ফ্র্যাঙ্ক সেখানে সারা রাত অজ্ঞান অবস্থায় থাকে, কিন্তু সকালবেলা যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি অচেনা জায়গাতে দেখতে পায়। তার হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল। তো সেখানকার অফিসারের নাম ছিল অস্কার। অস্কার যখন ফ্র্যাঙ্কের হাতের হ্যান্ডকাপ খুলে দিতে আসে তখন ফ্র্যাঙ্ক তার সঙ্গে খুবই বাজে আচরণ করতে থাকে, আর সে তার কাছে বারবার জানতে চায় যে তারা কেন এখানে তাকে জোর করে তুলে নিয়ে এসেছে, কারণ এই এজেন্সি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। যদিও অস্কার প্রথমে তার সঙ্গে ভালো আচরণই করছিল, কিন্তু ফ্র্যাঙ্ক যখন তাকে খুবই জঘন্য একটি ভাষাতে গালি দেয় তখন অস্কার প্রচণ্ড রেগে যায়, আর সে ফ্র্যাঙ্কের হাত মুচড়ে ধরে তাকে একটি দেয়ালের সঙ্গে অনেক শক্ত করে চেপে ধরে এবং সে তাকে বলে, এরপর থেকে এখানকার কারো সঙ্গে একদমই বেয়াদবি করার চেষ্টা পর্যন্ত করবে না। যদি এখানে তোমার মধ্যে সামান্যতম অভদ্রতা দেখতে পাই তাহলে তোমাকে এর চাইতেও কঠিন শাস্তি দেয়া হবে। ফ্র্যাঙ্ক এতে কিছুটা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে তাকে কোথায় নিয়ে আসা হয়েছে।
এরপর ফ্র্যাঙ্ককে তাদের স্পেশাল একটি জায়গাতে নিয়ে আসা হয় এবং এখানকার নিয়ম অনুযায়ী তার মাথা থেকে সম্পূর্ণ চুল ফেলে দেয়া হয়। এই চুলগুলো ফ্র্যাঙ্ক অনেক শখ করে রেখেছিল, তাই চুলগুলো ফেলে দেওয়ার কারণে তার প্রচণ্ড মন খারাপ হয়। এরপর ফ্র্যাঙ্ককে কয়েদিদের মতো এক ধরনের পোশাক পরিয়ে দেয়া হয় আর তাকে অন্য আরেকটি রুমের মধ্যে নিয়ে আসা হয়, যেখানে তার মতোই আরও কয়েকজন ছেলেমেয়েরা ছিল। ফ্র্যাঙ্ক দেখতে পায় যে তাদের প্রত্যেকেরই চুলই তার মতো ফেলে দেয়া হয়েছে। এখানে আসলে তাদের একটি ক্লাস নেওয়া হচ্ছিল, তো ফ্র্যাঙ্কও এখানে তাদের ঠিক পেছনে গিয়েই বসে পড়ে। তবে ফ্র্যাঙ্ক এখানে একটি বিষয় লক্ষ্য করে যে এখানকার প্রত্যেকের থুতনিতে অদ্ভুত একটি কালো দাগ আছে, তবে এটা কিসের দাগ সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এখানে অস্কার যখন তাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছিল, তারা সবাই এখানে একদম চুপচাপ প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিচ্ছিল। এমনকি অস্কারকে তারা সবাই খুবই ভয় পাচ্ছিল। তো অস্কার এখানে সবাইকে এখানকার নিয়ম রিপিট করতে বললে তারা সবাই এখানে বারবার এখানকার নিয়ম কানুনগুলো রিপিট করছিল। ফ্র্যাঙ্ক এতে খুব ভালোভাবে বুঝতে পারে যে অস্কার হয়তো খুবই ভয়ানক একজন মানুষ। এবার ক্লাস শেষ হলে দেখা যায় যে প্রতিদিনের মতো সবাই তাদের ডেইলি রুটিন ফলো করছিল। রুটিন অনুযায়ী সকালবেলায় তাদেরকে দিয়ে কিছু কাজ করানো হয়, আর যারা যারা সমস্ত কাজগুলো পারফেক্টভাবে করতে পারে শুধুমাত্র তাদেরকেই খাবার খেতে দেয়া হয়। এরপর তাদেরকে বিশ্রাম নেওয়ারও সময় দেয়া হয়, আর বিশ্রাম শেষ হলে প্রতিদিনই তাদের সবার মধ্যে নানা ধরনের প্রতিযোগিতা করানো হয়। এরপর একটি রুমের মধ্যে এনে তাদেরকে প্রায় কয়েক ঘন্টা সময় ধরে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ভিডিও দেখানো হয়, যাতে করে তাদের আচরণে আস্তে আস্তে পরিবর্তন আসতে পারে, এবং প্রতিদিনই তাদের সম্পূর্ণ শরীর চেক করা হয়। এখানকার প্রায় প্রত্যেকটি ছেলেমেয়ে ছিল ড্রাগ অ্যাডিক্টেড, তাই যদি কোনো ছেলেমেয়ে ড্রাগের জন্য পাগলামি করতে শুরু করে তখন তাকে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে রাখা হয়। অন্যদিকে আমরা ফ্র্যাঙ্কের বাবা লুইসকে দেখতে পাই। যদিও ফ্র্যাঙ্ক তাকে সবসময় অনেক জ্বালাতন করত, কিন্তু তারপরও সে তার ছেলেকে অনেক ভালোবাসে, আর তার পুরো লাইফে এবারই প্রথম ছিল যে এত সময় ধরে সে ফ্র্যাঙ্ককে না দেখে আছে, তাই সে ফ্র্যাঙ্ককে অনেক বেশি মিস করছিল। তাই তার ছেলে ফ্র্যাঙ্ক যে সমস্ত জিনিসগুলো পছন্দ করত সেই সমস্ত জিনিসগুলোর একটি পার্সেল তৈরি করে সেগুলো ফ্র্যাঙ্কের কাছে পাঠিয়ে দেয়, এবং সে তাকে একটি লেটারও পাঠায় যেখানে লেখা ছিল যে সে তাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। যদিও পার্সেলটি ফ্র্যাঙ্ককে দেখানো হয়, কিন্তু বাহির থেকে কোনো পার্সেল ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। তো এবার সেই এজেন্সির পক্ষ থেকে একটি সেশনের আয়োজন করা হয়, যেখানে তাদের প্রত্যেককেই তাদের লাইফের ইমোশনাল ঘটনা বলতে হবে, মূলত যে কারণে তারা ভালো রাস্তা ছেড়ে খারাপ রাস্তাকে বেছে নিয়েছে। এরপর এক এক করে এখানে তারা সবাই নিজেদের কথাগুলো শেয়ার করছিল। কেউ এখানে সৎমায়ের অত্যাচারে খারাপ হয়েছে, কেউ খারাপ হয়েছে খারাপ বন্ধুদের কবলে পড়ে, আবার কেউ খারাপ হয়েছে মা বাবার ডিভোর্সের কারণে, সেই সাথে ছোটবেলা থেকেই শারীরিক নির্যাতনের কারণে অনেকেই খারাপ হয়েছে। এবার ফ্র্যাঙ্কের কাছে যখন তার লাইফের ঘটনা জানতে চাওয়া হয়, ফ্র্যাঙ্ক তখন বলে, আমি সবসময় আমার লাইফকে অনেক এনজয় করি, আমার লাইফে কোনো ধরনের ইমোশনাল ঘটনা নেই, তবে আমার একজন স্বার্থপর বাবা আছে যে কিনা একাই শান্তিতে থাকতে চায়, তাই সে আমাকে এমন ভয়ানক জায়গাতে পাঠিয়ে দিয়েছে। সে আমাকে একদমই ভালোবাসে না, আমার লাইফে তার কোনো অবদান নেই, তার জন্যই আজকে আমার জীবনের এই অবস্থা। সে আমাকে যেমন তার লাইফ থেকে সরিয়ে দিয়েছে, আমার মনে হয় ঠিক সেভাবেই সে আমার মাকেও সরিয়েছে। এসব কথা বলতে বলতেই ফ্র্যাঙ্ক কিছুটা ইমোশনাল হয়ে যায়। তখন সেখানকার টিচার তাকে বলে, তার মানে তোমার লাইফের সবচাইতে ইমোশনাল জিনিস হচ্ছে তোমার মা। তবে ফ্র্যাঙ্ক এখানে আর একটি কথাও বলে না। এরপর একদিন অস্কার তাদের সবাইকে জানায় যে এখানকার বিশেষ একটি দিনকে ফ্রি ডে বলা হয়, আর এই দিনটিতে এখানকার কয়েদিদেরকে কোনো প্রকারের নিয়ম কানুন মেনে চলতে হয় না, তারা নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবেই চলতে পারে, আর আজকেই ছিল তাদের ফ্রি ডে। এখন অস্কার এই বিষয়টি সবাইকে জানালে তাদের মধ্যে একজন কয়েদি বলে, আজকে যেহেতু ফ্রি ডে তাই আমি কিছু কথা বলতে চাই। আমাদেরকে এখানে ভালো হওয়ার জন্য পাঠানো হয় সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমাদের সঙ্গে অনেক অন্যায় করা হয়। আমাদেরকে ঠিকমতো খাবার দেয়া হয় না, এবং খাবার দেয়া হলেও সেগুলো কোনো মানুষের খাওয়ার উপযোগী নয়। তাছাড়া শীতের সময় আমাদেরকে সামান্য গরম পানীয় দেয়া হয় না। এরকম আরও বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে যেগুলো আমাদেরকে দেয়া হচ্ছে না, কিন্তু মানুষ হিসেবে সেগুলো অন্তত আমাদের প্রাপ্য। তবে অস্কার এখানে এই সমস্ত কথা শুনেও সেগুলো এড়িয়ে যায়। এবার একদিন রাতের বেলা যখন তারা সবাই মিলে ডিনার করছিল, তখন কয়েকজন গার্ড তাদেরকে পাহারা দিচ্ছিল। তবে একটি ছেলে যখন এখানে ঠিকমতো খাবার খাচ্ছিল না, তখন প্রচণ্ড রেগে গিয়ে তার কাছে একজন গার্ড আসে। সেই ছেলেটির মাথা চেপে ধরে অনবরত টেবিলের সঙ্গে